আচ্ছা, আমরা কি শিখতেছি? সিএসএস। এখন সিএসএস এর ব্যাপারটা শুরুতে আমরা আগে কিছু বর্ণনা করছি। এখন যে ব্যাপারটা যেটা আছে, যে আমরা একটা ডিপ নিয়েছি, ডিপের ভিতরে একটা টেক্সট নিয়েছি, নাম দিয়েছি সিএসএস স্টাইল। এটা আমাদের প্রিভিউতে কেমন দেখাচ্ছে? শুধু সিএসএস স্টাইল, এটা স্কেলেটন, এর কোনো ডিজাইন নাই, একটা সাদামাটা উইন্ডোর ভিতরে একটা জাস্ট টেক্সটটা চলে আসছে। এর বেসিক কিছু ইনফরমেশন আছে, ডিজাইন, সেটা আমাদের ব্রাউজার থেকে যেটা প্রোভাইড করা হয়েছে। এই কম্পিউটারটা আসলে যেরকম ব্রাউজার থেকে ডিসপ্লে, এই যে এরকম কিছু জিনিস আসছে আর কি। আচ্ছা, এই আমি কি বলছি, আমরা এই ডেপ টুলটা পরে দেখাবো, আরও পরে বোঝাবো যে কিভাবে কাজ করে। এখন আমাদের সিএসএস লেখার জন্য, মানে সিএসএসটা কিভাবে লিখতে পারি, এখন আমরা এই জিনিসটা শিখবো, সিএসএস আমরা কিভাবে লিখতে পারি। আচ্ছা, সিএসএসটা আমরা প্রথমত এই যে আমরা এই ট্যাগের ভিতরে দিয়ে লিখতে পারি। ট্যাগের ভিতরে আমরা এখানে স্টাইল লিখলাম, স্টাইল লেখার পরে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন। এখন একটা কথা বলি, এই কথাটা সবার মাথায় সব সময়ের জন্য মনে রাখতে হবে। আমরা এই ট্যাগের ভিতরে, মানে ট্যাগের কন্টেইনার না, এটা হচ্ছে একটা ডিপ ট্যাগ, সেই ডিপের কন্টেন্ট হচ্ছে সিএসএস স্টাইল। আর এই ট্যাগের ভিতরে আমরা যে জিনিসটুকু লিখবো, এটা হচ্ছে ট্যাগ নাম। ট্যাগ নামের পরে ব্র্যাকেট শেষ হওয়ার আগে যাই লিখবো সেইটাকে বলে অ্যাট্রিবিউট। এখন অ্যাট্রিবিউট আমি স্টাইল লিখি আর যাই লিখি না কেন, যে কোনো অ্যাট্রিবিউট লেখার আগে আমাদের অনেক অনেক অ্যাট্রিবিউট ইউজ করবো, ডাটা অ্যাট্রিবিউট থেকে শুরু করে যা যখন দরকার হবে অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটটা লেখার একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন। এই নিয়ম ফলো না করলে অ্যাট্রিবিউটটা কাজ করবে না, এটা সবসময় যেন মনে থাকে। অ্যাট্রিবিউটের নাম ইকুয়াল ডাবল কোটেশন এর ভিতরে। আচ্ছা, এখন আমরা কি লিখব? আমরা চাচ্ছি টেক্সটের কালারটা চেঞ্জ করতে। এই যে আমরা আপাতত শিখছি সিএসএসগুলো কীভাবে লিখে। এই যে আমরা দেখতে পাচ্ছি ম্যাজিক মতো এখানে আমাদের সিএসএস এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। কি করলাম? আমরা জাস্ট অ্যাট্রিবিউট লিখলাম। এই যে অ্যাট্রিবিউট লেখার ফলে আমাদের সিএসএস এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা আরেকটা জিনিস লিখবো, আমরা এর ভিতরে একটা না মাল্টিপল সিএসএস এর যে সিলেক্ট, মানে সিএসএস এর যে এগুলো আছে, মানে এই যে ভ্যালুগুলো আছে, আমরা এগুলো মাল্টিপল লিখতে পারবো। এইটা কিন্তু ইনলাইন সিএসএস হচ্ছে, ঠিক আছে? মানে একটা ট্যাগের ভিতরে আমরা সিএসএস লিখতেছি। আচ্ছা, এখন ফন্ট সাইজটা কি লিখবো? আমরা ফন্ট সাইজ যেভাবে লিখতে হয় আমরা এগুলো ব্যাখ্যা করব একের পরে এক, বাট আপাতত বলছি ফন্ট সাইজ দিয়ে কোলন তারপরে 30 পিক্সেল। তো কী হয় এটা দেখানোর জন্য। আচ্ছা, আমার এটা রিফ্রেশ নিচ্ছে। আচ্ছা, এই যে দেখছি বড় হয়ে গেছে। এই যে এখানে আমরা যদি খেয়াল করি, আমাদের কালার রেড এবং ফন্ট সাইজ 30, এই দুইটাই স্টাইল এখানে দেখাচ্ছে। এই ব্যাপারটা সিএসএস কি বললাম, যে সিএসএস আমরা প্রথমে কীভাবে লিখতে পারি আমরা সেটা বর্ণনা করতেছি, এবং কিভাবে এইটা হলো ইনলাইন সিএসএস। কিভাবে একটা ট্যাগের ভিতরে, তার মানে আমরা শুধু এই ট্যাগ না, আমরা আরও অনেকগুলো ট্যাগের ভিতরে লিখতে পারবো। লাইক আমরা একটা H2 ট্যাগ দিলাম, H2 ট্যাগ দিলাম, ঠিক আছে? এই H2 ট্যাগের ভিতরে আমরা কি লিখব? হ্যালো বাংলাদেশ। এখন এই টেক্সটার কালার আমরা পরিবর্তন করব। ক্লাস কালার ব্লু, সরি। আচ্ছা, কি বলছি আমরা? এটা লিখে ফেলছি ক্লাস, এটা হবে স্টাইল। আচ্ছা, আমরা কি বলছি? আমরা কোনো স্টাইল লেখার সময় স্টাইল ইকুয়াল এই কোটেশনটা আমরা কোনোভাবেই ভুল করব না। তাই আমরা এর ভিতরে যাই লিখি না কেন, সেটা কাজ করবে কি না করবে এটা পরের হিসাব, বাট আমরা প্রথম কাজ করবে কিনা এটা একটা কোটেশনের ভিতরে দেওয়া লাগবে। কি কোটেশন? ডাবল কোটেশনের ভিতরে। আচ্ছা, আমরা দেখি এই স্টাইলটা চেঞ্জ হয়েছে কিনা। হ্যালো বাংলাদেশ। আচ্ছা, এটা রিফ্রেশ নিচ্ছে, আমার পিসিটা একটু কোনো কারণে স্লো হয়ে গেছে। এই যে হ্যালো বাংলাদেশ, এটা কিন্তু অটোমেটিক রিফ্রেশ নিচ্ছে। আমরা যে এখান থেকে দেখাইছিলাম গতদিন, এটার জন্য ভুলে নেওয়া যাওয়া হয় ওপেন উইথ লাইভ সার্ভার। এই লাইভ সার্ভারে লিখলে আমার বারবার করে রিফ্রেশ দেওয়া লাগবে না। আচ্ছা, এটা ছিল একটা নিয়ম। আর একটা নিয়ম আছে, আমরা চাচ্ছি না এই সেম স্টাইলটা আমরা অন্য জায়গায় ইউজ করব। তো কী করব? আমরা একটা ক্লাস দিব। ক্লাসের নাম কি দিব? ইনলাইন ক্লাস। এটার নাম এমনিতে দিলাম ইনলাইন ক্লাস। আর এটার নাম দিব
ইনলাইন হেডিং। আচ্ছা, এখন কি করব, আমরা এই যে ক্লাসটা লিখছি এই ক্লাসটা হচ্ছে আমাদের সিলেক্টর হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে? সিলেক্টর। এখন আমরা চাইলে আমরা এক্সটার্নাল না ফাইল বানাই, আমরা এইখানে একটা স্টাইল ট্যাগ লিখতে পারি। এই স্টাইল ট্যাগের ক্লোজ ট্যাগ আছে। আমরা যেরকম এই যে ট্যাগ লিখছিলাম, আমরা হেডের ভিতরে আমরা কি বলেছিলাম, হেডের ভিতরে যেটা লিখব সেটা আমাদের প্রিভিউতে দেখাবে না, তার মানে এই অংশে দেখাবে না, এইটা হেডের ভিতরেই থেকে যাবে। এজন্য কি করব, স্টাইল বলে যে ট্যাগ নিলাম, এই ট্যাগটা আমাদের তো এর ভিতরে দেখাবে না, কিন্তু আমরা যদি চেক করি তা এই স্টাইল ট্যাগটা এর ভিতরে আছে। এখন এখান থেকে স্টাইলটা পাবে, তো এইখান থেকে স্টাইলটা পাইতে গেলে আমাদের কি করতে হবে, এইটাকে সিলেক্টর হিসেবে আমরা এখানে সিলেক্ট করব স্টাইল ট্যাগের ভিতর প্রথমে। তো আমাদের কোনো ক্লাস অ্যাট্রিবিউট থাকলে আমরা এটাকে কি হিসেবে বলবো, ক্লাস অ্যাট্রিবিউট। এইটা যদি ক্লাস অ্যাট্রিবিউট থাকে তাহলে আমাদেরকে সেই ক্লাসটাকে সিলেক্ট করতে হলে ডট ক্লাস নেম ইনলাইন ক্লাস, এবং এইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে। এটা কি বললাম, প্রথমে ডট দিয়ে ক্লাসের নেমটা দিলাম, তাহলে এটা কি হলো, এটা সিলেক্টর, আমাদের ক্লাস অ্যাট্রিবিউটের সিলেক্টর। দিয়ে আমরা এখানে দিব কালার রেড, তারপরে ফন্ট সাইজ 32 পিক্সেল, ফন্ট সাইজ 32 পিক্সেল। আচ্ছা, আমরা যদি এখানে খেয়াল এই যে এখানে চলে আসছে, আমরা যদি রেড না দিয়ে আমরা যদি এখানে দেখার জন্য আরও আমাদের তো আগেই ছিল ইয়োলো দিলাম, আমরা এটা কি দিব, ইয়োলো। এই যে আমাদের অনেকটা দেখা যাচ্ছে না, একদম পুরো বলা যায় এটা দেখা যাচ্ছে না, ইয়েলো কালার হয়ে গেছে। আচ্ছা, আমরা এটা পাল্টিয়ে দিই, কালারটা যেহেতু আমাদের দেখা যাচ্ছে না, এই যে মেরুন কালার দিয়ে দিই। আচ্ছা, এরপরে আমরা এই স্টোরি স্টাইলটা লিখবো। এই স্টোরি স্টাইল কীভাবে লিখবো, আমরা সেমভাবে এই ব্র্যাকেটের পর থেকে আমরা স্ট্রাকচারটা বজায় রাখবো। আমরা লেখার সময় আমাদের কোডের স্ট্রাকচার, তারপরে কোডের সৌন্দর্য, এইগুলো বজায় রাখবো। কীভাবে ফরম্যাট করতে হয় আমরা সেটাও শিখাই দিব, কোডটা যেন পরবর্তীতে খুঁজতে গেলে বা আমাদের অনেক এখন তো ছোটো ছোটো প্র্যাকটিস করতে চাই, এরকম হবে যে আমাদের একটা HTML ফাইল হবে 2000 লাইন, 4000 লাইন, 5000, 20,000 লাইন। তো ওর ভিতর থেকে আমাদের কাঙ্ক্ষিত কোডটা খুঁজে আনতে গেলে আমরা এমন সুন্দর স্ট্রাকচার এবং ফরম্যাট করে নিব যেন কোডটা খুঁজে পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা ক্লাস সিলেক্টর দিয়ে সিলেক্ট করতে গেলে কি করব, ডট ইনলাইন হেডিং বলে যে ক্লাসের নামটা আছে সেই ক্লাস অ্যাট্রিবিউটের নামটা আমরা বসিয়ে দিলাম। এখানে কি করব, ফন্ট সাইজ, আমরা ফন্ট সাইজটা লিখব 45 পিক্সেল এবং কালার লিখব, আচ্ছা কালার ব্লু করে দিই, এই যে কালার হবে ব্লু। এই যে চলে আসছে বড় করে হ্যালো বাংলাদেশ। আচ্ছা, তখন তো আমরা যখন দেখেছিলাম সেটা ইনলাইন ক্লাসের ভিতরে ছিল বলে এই যে এলিমেন্ট ডট স্টাইল, এই এই ট্যাগের যে প্রথম যে এলিমেন্ট ডট স্টাইল ছিল সেখানে চলে আসছিল। বাট এইখানেও আমরা যখন আসছি তখন আমরা আর ওর ভিতরে দেখছি না, আমরা দেখতে পাচ্ছি একটা ফাইলের ভিতরে, এইখানে আমাদের একটা ফাইলের ভিতরে একটা কোড আছে ইনলাইন ক্লাস, এবং এর ভিতরে কিছু কোড লেখা আছে, এটা কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এবং কিভাবে এখানে দেখায়, এখান থেকে আমরা কোডটা করে চেঞ্জ করে ফেলতে পারবো, সব আস্তে আস্তে আমরা শিখবো জিনিসগুলো। আগে আমাদের মেন সিলেক্টরগুলো আমরা শিখে নিই। আচ্ছা, এখন কি শিখালাম, এইটা ছিল ক্লাস সিলেক্টর। আচ্ছা, ক্লাস না থেকে আমাদের যদি থাকতো আইডি, আমরা কি বলেছিলাম, অ্যাট্রিবিউটগুলো আমরা বিভিন্ন টাইপের অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। আমরা একটা কি ক্লাস নেব, H3, আমরা লিখবো হ্যালো ওয়েব ডেভেলপার্স, ঠিক আছে। এইটার নাম কি দিব, এটা দিব আমরা আইডি অ্যাট্রিবিউট। এই আইডি অ্যাট্রিবিউটটা দিব ইনলাইন ডেভেলপার্স। আমি নামটা আমার নিজের মতো করে দিচ্ছি, নামের নেমিং কনভেনশনটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমরা সিএসএস ক্লাসটাও কীভাবে, আমি কিন্তু এখন এটা বলিনি, এটার কিন্তু ধরাবাঁধা নিয়ম না, এটা ইনলাইন লেখার পরে একটা হাইফেন দিতে হবে, কোন জায়গায় দুইটা হাইফেন দিতে হবে, এরকম নিয়ম নাই। বাট আমরা এটা শিখবো, একটা সিএসএস স্টাইল লেখার জন্য, সৌন্দর্য করার জন্য বিএমই মেথোডোলজি আছে, সেই জিনিসগুলো আমরা শিখবো। আমি পরে এগুলো আগে সিএসএসটা শিখে নিই, তারপরে প্রজেক্ট করার সময় মেথোডোলজিগুলো দেখাবো, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে এই যে হ্যালো ওয়েব ডেভেলপার্স, আমরা এইখান থেকে দেখি প্রথমে এই জিনিসটা খেয়াল করব।
আচ্ছা, আমরা বলেছিলাম এটা আমরা ডেপ টুলে আসছি। এই ডেপ টুলে আসার পরে এইটা ছিল ক্লাস, এবং ক্লাসটা অলরেডি লেখা আছে। এখন আমাদের এই ক্লাসটা কিভাবে সিলেক্ট করতে হয় এটা পরীক্ষা করার জন্য এইখানে নিয়ে আসলাম। কি করব, আমরা প্লাস যে আইকনটা আছে, এই যে দেখতে পাচ্ছি স্টাইলের ভিতরে হোভার ডট ক্লাস প্লাস, এই নিউ স্টাইল রুল অ্যাপ্লাই করার জন্য আমরা এই আইকনটাতে ক্লিক করলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে H2 ট্যাগের সাথে ডট ইনলাইন হেডিং। আচ্ছা, H3-তে দেখি তাহলে কি আসে। H3-তে আসার কথা H3 ডট ইনলাইন ডেভেলপার্স, এখন কি আসে দেখি। এই যে আমাদের কিন্তু ডট আসেনি, এইটা কেন আসছে আমি এইটা দেখানোর জন্য এখানে নিয়ে আসলাম। আমাদের সিলেক্টরটা কিন্তু হ্যাশ আসছে। এখন আমরা এটাই শিখাবো, ঠিক আছে। আমরা আইডি দিলে যেরকম ক্লাস দিলে আমরা দিছিলাম ইনলাইন ক্লাস বলে যে সিলেক্টরটা নিচ্ছে ডট, কিন্তু ইনলাইন ডেভেলপার্স বলে যে সিলেক্টরটা নেব এটাতে আমরা ডট দিতে পারবো না। এটা হচ্ছে সিএসএস এর নিয়ম, হ্যাশ লিখতে হবে আমাদের, এটা হ্যাশ লিখতে হবে, হ্যাশ ইনলাইন ডেভেলপার্স। এটা কি দিব, ব্যাকগ্রাউন্ড কালার। এই ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টিগুলো কি, কোনটা কি আমি এটা পরে আলাপ করব, ঠিক আছে। রেড দিব, সাদা। আচ্ছা, দেখে আমাদের কি অবস্থায় আসে। আচ্ছা, কালারটা কি ছিল, অ্যালাইজ ব্লু, এই যে চলে আসছে অ্যালাইজ ব্লু। এখন আমরা এইটা কি করছি, এইটা কিন্তু আমরা ডট দেইনি, এইটা দিচ্ছি আমরা হ্যাশ। তার মানে আমরা অলরেডি দুইটা সিএসএস সিলেক্টর শিখে ফেলছি। একটা হচ্ছে ক্লাস সিলেক্টর, আর একটা হচ্ছে আইডি সিলেক্টর। এই দুইটা দিয়ে আমরা আমরা কখনো যদি অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করি সাধারণত আমাদের বেশিরভাগ সময় এই দুইটা ব্যবহার করে, একটা হলো ডাইরেক্ট হচ্ছে ক্লাস, আর একটা হচ্ছে আইডি। এই দুইটা দিয়ে সিলেক্ট করতে কীভাবে, একটা ক্লাস নেমের বা ক্লাস অ্যাট্রিবিউটের যে নেম তার আগে ডট দিতে হয়, আর আইডি যেটা আইডি অ্যাট্রিবিউটের আগে হ্যাশ দিতে হয়। এখন আমরা আরেকটা জিনিস শিখব, H4 দিই। আচ্ছা, এটা আমরা কি দিতে পারি, আমরা দিব টাইটেল ইনলাইন 4। আচ্ছা, এইখানে আমরা কি লিখলাম, আর একটা নতুন ট্যাগ নিলাম টাইটেল ইনলাইন 4। এখন আমরা এইটা নিয়ে কাজ করব। এখন এইটার আমি কোনো অ্যাট্রিবিউটও দেইনি, ক্লাস অ্যাট্রিবিউটও দেইনি, কোনো আইডি অ্যাট্রিবিউটও দেইনি। আচ্ছা, তাহলে এখন কি করব, আমরা ওইটা কোনো আইডি মানে ক্লাস অ্যাট্রিবিউট বা আইডি অ্যাট্রিবিউট কোনো কিছু না দিয়েও আমরা সেটা রিস্টাইল করতে পারি। কিভাবে, এই যে এইভাবে আমরা ডাইরেক্ট যে ট্যাগের নামটা ছিল এই ট্যাগের নামটা এখানে নিব, কোনো ডটও দিব না, কোনো হ্যাশও দিব না, ডাইরেক্ট শুধুমাত্র যে ট্যাগের নামটা আছে সেই ট্যাগের নামটা আমরা এখানে দিব। এটা দেওয়ার পরে আমরা কালার করব। আচ্ছা, আমরা কালার করব এইটা ব্লু ভায়োলেট, আর এটার ফন্ট সাইজ একটু বড় করে দিব যেন আমরা এটা চেক করছি এটা দেখতে পারি। 52 পিক্সেল, আমরা এটা 52 পিক্সেল দিলাম। আচ্ছা, ভিতরে যে 52 পিক্সেল কালার এগুলো আমরা এখনও কোনো কিছু বলিনি, আমরা জাস্ট আপাতত সিলেক্টটা শিখছি। এই যে চলে আসছে টাইটেল ইনলাইন 4। আমাদের 4 নম্বর যে মানে H4 যে ট্যাগ দিয়ে সিলেক্ট করেছিলাম, আমরা কোনো ক্লাস অ্যাট্রিবিউট নেইনি, কোনো আইডি অ্যাট্রিবিউট নেইনি, আমরা ডাইরেক্ট ক্লাসের যে ট্যাগের নামটা ছিল সেই ট্যাগের নামটা দিয়ে আমরা এখানে এই সিলেক্টরটা কাজ করালাম। তাহলে আমরা কয়টা সিলেক্টর শিখলাম মোটমাট, এখানে 3টা সিলেক্টর শিখলাম, একটা ক্লাস, একটা আইডি এবং একটা হচ্ছে ট্যাগ অ্যাট্রিবিউট। এই 3টা আমাদের মোটামুটি আমরা যখন ব্যবহার করব, এরপরে আরও অনেকগুলো ধরা যায় বা অনেকভাবে সিএসএস সিলেক্টর আছে, তো এইগুলো আমরা আস্তে আস্তে শিখবো। একদিনে যদি সবকটা সিলেক্টর শিখতে যাই তাহলে আমাদের সিএসএসটাই শেখা হবে না। এখানে ডাটা অ্যাট্রিবিউট দিয়ে করা যায়, ডাইরেক্ট ট্যাগের সাথে ক্লাসের নাম নেওয়া যায়, অনেক কিছুই করা যায়। এগুলো আপাতত আমরা এই 3টাই শিখে রাখবো। একটা হলো ক্লাসের ডট দিতে হবে, আর আইডিতে হ্যাশ দিতে হবে, এবং ট্যাগের ডাইরেক্ট ট্যাগ নেমটাই বসাই দিলেই কাজ করবে। আচ্ছা, এটা ছিল মোটামুটি এই সিএসএস এর সিলেক্টরের কাজ, কিভাবে সিলেক্টর কাজ করতে হয়। এখন আমরা এটা কোথায় লিখছি, এইটা আবার লিখছি আমরা যে ফাইলে এইচটিএমএল লিখেছি সেই ফাইলের ভিতরেই। এইটাকে মানে ইনলাইন সিএসএস বলা হয়। এখন আমরা এই ইনলাইন সিএসএস করতে চাচ্ছি না, আমরা এই সিএসএস ফাইলটাকে সরিয়ে নিয়ে যাব। কোথায় সরিয়ে নিয়ে যাব, একটা এক্সটার্নাল ফাইলে,
মানে আমাদের এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ভিতরে এই স্টাইল ট্যাগ দিয়ে যদি আমাদের সিএসএস গুলো লিখতে হয়, তাহলে দেখা যাবে এই ফাইলটা হাজার হাজার লাইনের কোড হয়ে গেছে। তো কোডটা ম্যানেজমেন্ট করা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। এজন্য কি করব, আমরা এইটাকে আলাদা করে সরিয়ে নিয়ে যাব। এইখানে আমরা এই সরানোটা কিভাবে সরাবো, আমরা বিক্ষিপ্ত কোনো ফোল্ডারে কোনো ফাইল তৈরি করব না। আমরা একটু চলে যাই, আমরা ডেস্কটপের ভিতরে যে একটা ফাইল বানিয়েছিলাম HTML C1 নামে, index.html, এই যে দেখতে পাচ্ছি আমরা ঠিক একই ডিরেক্টরিতে, মানে একই ডিরেক্টরি বলতে এইভাবে বোঝায় আমরা যে HTML C1 নামে যে ফোল্ডারটা আছে তার ভিতরে একটা ফাইল আছে index.html, তার ভিতরে আরেকটা ফাইল অ্যাড করব, এটার নাম দিব app.css। এই যে app.css। এখন আমরা ওটাকে কিভাবে কানেক্ট করব, এই যে আমরা প্রথম গতদিন একটা ক্লাসে দেখিয়েছিলাম যে লিঙ্ক ট্যাগের ভিতরে রিলেশন স্টাইল শিট বলে আমরা href app.css এই যে ফাইলটা আমাদের সেম ডিরেক্টরিতে আছে এটা দেখিয়ে দিলেই হবে। এখন আমরা যদি এটা এই সেম ডিরেক্টরিতে না থেকে আমরা যদি একটা ফোল্ডার তৈরি করতাম তাহলে কি হতো, ফোল্ডার ভিতরে কিভাবে ওটা সিলেক্ট করতাম, শুধু app.css দিলে কি কাজ করতো না, করতো না। সেগুলো কিভাবে কাজ করে আমরা যখন একটা প্রজেক্টের ভিতরে আলাদা ফোল্ডার করে নিব, ইমেজ করে নিব, সেইগুলো কিভাবে লিঙ্ক আপ করতে হয় দেখাবো। বাট তার আগে একটা দেখিয়ে দিচ্ছি, আমরা কোনো ফাইল খুঁজতে চাইলে href এর ভিতরে প্রথমে দিব, এইটা কিন্তু যারা শেখে তারা ভুল করে, অনেক ভিডিওতে এটা বলেও না বা দেখায়ও না। তখন দেখা যায় একটা ইমেজ বা সিএসএস ফাইল কানেক্ট করতে গিয়ে তার সারা দিন থেকে 3-4 দিন পার করে দেয়, সে কানেক্টই করতে পারে না। আচ্ছা, আমরা কি করব, আমাদের প্রথম কাজ হবে আমাদের সিএসএস ফাইলটা কোডের ভিতর থেকে খোলা। আমরা প্রথমে একটা ডট দিব, দেওয়ার পরে এই যে স্ল্যাশ আইকনটা দিলে আমরা দেখতে পারবো আমাদের কারেন্ট যে ফাইলটা আছে মানে ফোল্ডারটা আছে, সেই ফোল্ডারের ভিতরে কয়টা ফাইল আছে। এই ফোল্ডারের ভিতরে আমাদের দেখতে পাচ্ছি দুইটা ফাইল আছে, একটা index.html, একটা app.css। আমরা app.css ক্লিক করলে অটোমেটিক আমাদের এটা কানেক্ট হয়ে যাবে। এখন কানেক্ট হয়েছে কিনা আমরা এটা এখান থেকে কপি করি, এই যে কপি করলাম। কপি করার পরে আমরা স্টাইল ট্যাগটাও তুলে দিব, দিয়ে দেখি আমাদের ফাঁকা কোড চলে আসছে কিনা, এই যে ফাঁকা চলে আসছে। এখন আমরা যে সিএসএসটা লিখছিলাম মানে ফাইলটা তৈরি করছি সেইগুলো এইখানে পেস্ট করে দিব, এই যে এখানে দেওয়ার পরে দেখি আবার স্টাইলটা চলে আসে কিনা। আচ্ছা, এখন রিফ্রেশ নেই নিজে নিজে, এই যে চলে আসছে। আমরা অটোমেটিক যে কানেক্টটা করে দিলাম এটা কিন্তু এক্সটার্নাল ফাইলে লেখা app.css, আর এটা হলো HTML এর জন্য। এখন আমরা কি বলেছিলাম, একটা আমাদের ফাইলটা কোথায় আছে আমরা র্যান্ডমলি কোনো কিছু না লিখে এভাবেও সার্চ করতে পারি, এই যে ডট তারপরে স্ল্যাশ। এখন যদি না খুঁজে পাই তাহলে আমরা এভাবে আবার চেষ্টা করতে পারি, তার আগের কোনো ফোল্ডারে যাইতে পারি, ডট ডট স্ল্যাশ গেলে আমরা দেখতে পাচ্ছি একদম ডেস্কটপে চলে আসছে, আমরা সেখান থেকেও ফাইল কানেক্ট করতে পারি। ঠিক আছে, এইটা হলো সিস্টেম। এখন পরে তোমরা যদি এটাতে কোনো প্যারা খাও বা বুঝতে না পারো আমাকে জানালে আমি আরও ভালোভাবে এই জিনিসটা সম্পর্কে দেখাবো। কিন্তু এটা কিন্তু অনেক একটা মানে ইম্পর্টেন্ট জিনিস, অনেকে এই ফাইল কানেক্টটা না করতে পারার কারণে তার সারাদিন চলে যায়। আমরা কি করলাম, ./app.css, তার মানে এটা আমাদের কারেন্ট ডিরেক্টরিতে আছে। ঠিক আছে, অনেক সময় এইভাবেও কাজ করে, এই যে এভাবেও কাজ করে, বাট সব ডিভাইস এবং সব ব্রাউজারে সব ডিভাইসে দিলে এটা নাও খুঁজে পাইতে পারে। এই জন্য আমি এক্সট্রা এই যে আমার নিরাপদ কোনো চিন্তা নেই, আমি এইভাবে দিলে আমাদের ফাইলটা খুঁজে পাবে। ঠিক আছে, এটা সবার জন্য মনে থাকে। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম, আমরা কিভাবে ট্যাগের ভিতরে সিএসএসটা লিখতে হয়, কিভাবে হেডের ভিতরে সিএসএস লিখতে হয় স্টাইল ট্যাগের ভিতরে সেটা শিখলাম, আবার কিভাবে এক্সটার্নাল ফাইলে নিয়ে যেতে হয় সেটাও শিখলাম। আচ্ছা, এইবার তাহলে আমরা কিছু কিছু সিএসএস প্রপার্টি শিখি। আমরা তো এত সময় সিলেক্টরগুলো শিখলাম, এটা মুছে দিই এবং এইটা মুছে দিই, দিয়ে আমি এখানে দুইটা ডিভ নিব, এর ভিতরে একটা নিব, এই যে আমরা লিখব হ্যালো বাংলাদেশ। আচ্ছা, আমি দুইটা ক্লাস নাম দিব, একটা দিব টেক্সট কন্টেইনার, আর এটার নাম দিব শুধু টেক্সট।
এখন আমরা এইখানে এই দুইটা সিএসএস করব। এখন আমরা সিএসএস বোঝানোর মানে আমরা যদি যখন সিএসএস বোঝাবো, এটা সব থেকে বেস্ট জায়গা হচ্ছে আমাদের এই গুগল ডেভেলপার কনসোল বা এই গুগল ব্রাউজারের যে জায়গাটা আছে, এইখানে আমরা কোড টোড যা করব প্লেগ্রাউন্ড হিসেবে আমরা এটাকেই ব্যবহার করব। আমরা কি বলেছিলাম, রাইট মাউস ক্লিক করলে এই যে কোনো জায়গায় রাইট মাউস ক্লিক করলে আমাদের হচ্ছে ইন্সপেক্ট এই আছে ডেভেলপার টুলটা চলে আসবে। এটাকে আমরা অনেকভাবে ব্যবহার করতে পারি। এই যে এখান থেকে একদম স্প্লিট করে ফেলাই দিতে পারি, যে নিচে চলে আসছে পুরোপুরি এটাকে আমরা স্প্লিট করে ফেলাই দিতে পারি। এটাকে আবার আমরা এই যে নিচে নামিয়ে নিয়ে আসতে পারি। এই যে এখানে আমরা সিএসএস লিখবো, এখানে নিচে নামিয়ে নিয়ে আসতে পারি। আমার যেহেতু মনিটরটা একটু বড় আছে, আমি পাশেই রাখতে পারবো। আচ্ছা, পাশেই রেখে এই জিনিসগুলো দেখতে পারবো। এখন আমরা এইটার উপরে ইন্সপেক্ট করি। আবার ওই অ্যাট্রিবিউটটা যদি খুঁজে না পাওয়া যায়, এখানে সিলেক্ট করে কষ্ট হচ্ছে, অনেকগুলো আছে, তখন আমরা এই তীর চিহ্নটা ক্লিক করব। তীর চিহ্নটা ক্লিক করে এর উপরে হোভার করলে অটোমেটিক এইটা চলে আসবে। আরও মজার মজার জিনিস শিখবো এটা বলার পরে। আচ্ছা, এখন তাহলে আমাদের দুইটা ক্লাস আছে, একটা হলো মাদার কন্টেইনার আর একটা হলো টেক্সট। এখন আমরা এই কন্টেইনার দিয়ে আমরা কি শিখবো, মার্জিন আর প্যাডিং শিখবো। এই মার্জিন আর প্যাডিং অনেকে অনেক ভিডিও দেখে, অনেক পড়াশোনা করে করে সারা জীবন সে শেষ করে যায়, কিন্তু মার্জিন আর প্যাডিং সে বোঝে, লিখতে পারে সব কিছু, কিন্তু আসলে কিভাবে যে কাজ করে এটা সে জানেই না। এই জন্য আজকে আমরা সর্বপ্রথম মার্জিন আর প্যাডিংটা দিয়ে শুরু করব। সে মার্জিন শিখে ফেলাইছে, তাকে শেখাইছে মার্জিন, সে মার্জিন শিখছে। তাকে শেখাইছে প্যাডিং, সে প্যাডিং শিখছে। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ড, আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, এবং এইটার আচ্ছা হাইট দিলাম 300 পিক্সেল, আর উইথ ফুল আছে। আচ্ছা, এটা ছিল প্যারেন্ট বা মাদার। এই ব্যাকগ্রাউন্ড হাইট এগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব, বাট আমরা প্রথমে করব প্যাডিং সম্পর্কে। প্যাডিংটা কি? আচ্ছা, এখন একটা জিনিস দেখি, আমরা যদি এই র্যাপারে, এইখানে এই র্যাপারের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এটা হাইট 300 পিক্সেল এবং উইথ আমাদের যে কন্টেইনারটা আছে পুরোটাই 1024 দেখাচ্ছে বা 1082 দেখাচ্ছে, যতটুকু সে উইথ নেবে ততটুকুই। এখন আমরা এইখানে প্যাডিং ব্যবহার করব প্রথমে। আচ্ছা সরি, প্রথমে আমরা মার্জিন ব্যবহার করি। মার্জিনের কথাটা বলি, মার্জিনটা কি, 50 পিক্সেল। আচ্ছা, আমরা কি বুঝতে পারছি কি হলো? একটু তোমরা হচ্ছে কেউ আনমিউট করে বলবা যে মার্জিন দিলে কি হয়েছে। জি, মার্জিন হচ্ছে আমার এই কন্টেনারের উপরের এরিয়া আর কি, বাইরের এরিয়া। আচ্ছা, আমি এবার বলি, ঠিক আছে। আমাদের হচ্ছে সবাই, আশা করি আমরা সবাই কোনো না কোনো সময় এক্সাম দিছি বিভিন্নভাবে। এখন যেহেতু মার্জিন টানার বা খাতা কলমে দাগ টানা হয় না, বাট আমাদের যদি মনে পড়ে তাহলে সবাই আমরা বলতাম যে স্কুলে স্কেল নিয়ে যেতাম আর বলতাম মার্জিন টানবো, মার্জিন টানবো। এইটার সাথে সবাই পরিচিত। তো মার্জিনটা কী ছিল, স্যার খাতা দেখার পর এটা মার্ক দিবে, সেই মার্ক দেওয়ার জন্য একটা জায়গা রাখতাম, উপরে একটা জায়গা রাখতাম। এটাকে সৌন্দর্যও বলা যেতে পারে বা স্যারের মার্ক দেওয়ার জায়গাও বলা যেতে পারে। আচ্ছা, মার্জিনটা কি, আমরা যে ডিপটা নিলাম, সেই যে ডিপ, এই ডিপের বাইরের যে এরিয়া থেকে আমাদেরকে 50 পিক্সেল সরিয়ে দিল। কিভাবে সরাই দিল, শুধু মার্জিন দিলাম মানে এটা মার্জিন হলো চতুর্পাশ। এইখানে দেখলে আমরা এই যে ক্লিক করলে, অ্যারোটাতে ক্লিক করলে দেখতে পারবো মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম, মার্জিন লেফট। তার মানে কি হয়েছে, পুরো মার্জিন আমার 50% চতুর্দিক থেকে সরাই ফেলছে। আচ্ছা, এইটা হলো মার্জিনের মেইন কনসেপ্ট। অনেক সময় দেখা যায় যে সে প্রজেক্ট করতেছে বা সে মার্জিন প্যাডিং সম্পর্কে জানে, কিন্তু সে চিন্তায় পড়ে গেছে যে মার্জিন ব্যবহার করবে নাকি প্যাডিং ব্যবহার করবে। এটা কিন্তু চিন্তারই বিষয়, কারণ তাকে বোঝা লাগবে যে সে একটা অ্যাট্রিবিউটে বা একটা ট্যাগে মার্জিন ব্যবহার করবে কখন আর কখন প্যাডিং ব্যবহার করবে। তো সেটা আমরা আস্তে আস্তে বলবো যে কখন মার্জিন ব্যবহার করব, কখন প্যাডিং ব্যবহার করবে, এই জিনিসটা আমাদের জানা লাগবে। তবে ইনিশিয়াল এটা প্রথমে বলে দিলাম, মার্জিনটা হচ্ছে আমাদের বাইরের অংশ থেকে 50 পিক্সেল যে দিলাম, এই 50 পিক্সেলটা ছেড়ে দিতে হয়েছে। তার মানে ওই বাইরের অংশে আমরা আর কোনো কিছু করতে পারবো না। ওই বাইরের অংশটা হচ্ছে আমাদের যে কন্টেইনার ছিল সেই কন্টেইনার থেকে ছেড়ে দেওয়া। আচ্ছা, এইবার আমরা হচ্ছে এর ভিতরে যে হচ্ছে ডিপটা আছে সেই ডিপটাতে অথবা এই ডিপটাতে চলে যাই। আমরা ওই ডিপটাতে এখন কিছু করব না, আমরা এই ডিপটাতে চাচ্ছি যে এইখানে আছে এর ভিতর থেকেও 20 পিক্সেল করে ছেড়ে দিতে। প্যাডিং 20 পিক্সেল। আচ্ছা, প্যাডিং 20 পিক্সেল করলাম, তাহলে কি ঘটলো,
আমরা কি কিছু বুঝতে পারছি? প্যাডিং 20 পিক্সেল করার পরে কি হয়েছে? আচ্ছা, দু একজন কথা বললে হবে। আমরা কি কিছু বুঝতে পারছি প্যাডিং 20 পিক্সেল করার পরে কি হয়েছে? জি, বুঝতে পারছি। আচ্ছা, কি হয়েছে একটু কেউ একজন বললে হবে। আচ্ছা, প্যাডিং দেওয়ার পরে 20 পিক্সেল দেওয়ার পরে আমাদের যে কন্টেইনার ছিল ওর ভিতর থেকে আমাদের টেক্সটটা একটু মানে এর ভিতরে সরে আসছে আরকি। না, সরে আসছে এভাবে বললে তো হবে না, এই জিনিসটাই আমি শেখানোর চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, প্যাডিংটা মূলত তাহলে কি করতেছে, আমরা এই কন্টেইনারের এতে কিন্তু আমরা হাতই দেইনি, এই টেক্সটটাতে আমরা হাঁটতি দেইনি, এটাকে আমরা সরাচ্ছিও না বা কিচ্ছু করছি না। এটা তো আমরা নাও সরাতে পারি, পরে তার জায়গায় ফেরত পাঠাতে পারি। এই প্যাডিং এবং মার্জিনের বেস্ট কাজটাও আমরা দেখাবো যে কিভাবে করতে হবে, ঠিক আছে? এই যে কন্টেইনার দিয়েছিলাম, এই কন্টেইনারের উপরে লাগাইছি 50 পিক্সেল প্যাডিং এবং নিচের ভিতরে দিলাম 50 পিক্সেল। আচ্ছা, উপরে দিয়েছি মার্জিন 50 পিক্সেল এবং ভিতরে দিয়েছি প্যাডিং 50 পিক্সেল। তাহলে কি করতেছে, একটা জিনিস দেখেন, আমরা কিন্তু হাইট দিছি 300 পিক্সেল। এটা কি মনে আছে হাইট যে 300 পিক্সেল দিছি? তাহলে আমাদের কন্টেইনারটার হাইট হওয়ার কথা ছিল কত? 300 পিক্সেল। কিন্তু সে 300 পিক্সেল না হয়ে কি করছে কন্টেইনারটা, আমাদের এই কন্টেইনারটা বানাইছে কিন্তু 400 পিক্সেল। ঠিক আছে? আমরা কিন্তু খেয়াল করলে বুঝতে পারবো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা যখন কোনো ইউআইইউএক্স থেকে ফিগমা ডিজাইন থেকে ডিজাইন করব, তখন আমাদের প্রত্যেকটা পিক্সেল, প্রত্যেকটা স্পেস আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। আমাদের যদি একটা কন্টেইনার 300 পিক্সেল দেওয়া থাকে, আমি পাশে একটা আমার ইউআইএক্স ওপেন করা আছে, তো ধরলাম এইখানে আছে একটা ইমেজ দেওয়া আছে, বা এই যে কার্ডটা ধরলাম বা ইমেজ আছে, এইটা 278 বাই 278, তার মানে 278 পিক্সেল আছে হাইট, 278 পিক্সেল আছে উইথ। তার মানে আমি যখন এইখানে বসাবো, সেইটাকে আমার এইভাবে হোভার করলে 278 পিক্সেলই হওয়া লাগবে, ওর বাইরে গেলে হবে না। তখন এই জিনিসটা আমি আন্দাজে প্যাডিং মেরে দিলাম, আন্দাজে মার্জিন মেরে দিলাম, এইটা কিন্তু কাজ করবে না। আমার যে অরিজিনাল হাইটটা, আমি যদি মার্জিনও এখন তুলে দিই, আমার কিন্তু হাইটটা এখনও 400 পিক্সেল রয়ে গেছে। 400 পিক্সেল কীভাবে বুঝতে পারছি আমরা, জানতে পারছি কীভাবে? কেউ একটু বলতে পারবে যে কেন 400 পিক্সেল আছে হাইট 300 পিক্সেল দেওয়ার পরেও? জি, এটা হচ্ছে বক্স সাইজিং এর কারণে হচ্ছে আমরা এই প্যাডিং দিয়েছি ও লেফট না রাইট টপ এন্ড বটম এর কারণে হচ্ছে এটা না, করছে আরকি আমি 400 বলি পিক্সেল। 400 পিক্সেল আমার উইথের ব্যাপার না, আমাদের ব্যাপারটা হচ্ছে হাইটের। তো হাইট কি আছে, হাইট হলো এইখানে ওয়াই কোঅর্ডিনেটে কাজ করে, ঠিক আছে? ওয়াই কোঅর্ডিনেটে, এটা হলো এক্স ভার্টিক্যালি, মানে এক্স কোঅর্ডিনেট, আর এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট। এখন টপ এবং বটমে কাজ করে। বটম। এখন টপে আমার প্যাডিং দেওয়ার সাথে সাথে আমার ভিতর থেকে ওর ভিতরে যে একটা টেক্সট ছিল তাকে সরাইয়ে ও 50 পিক্সেল জায়গা দখল করে নিছে, মানে একদম ভিতর থেকে সরাই দিছে 50 পিক্সেল। এই যে টেক্সটটা আছে আমরা দেখতে পাচ্ছি, ও কিন্তু ওর জায়গাতে আছে। আর উপর থেকে ও 50 পিক্সেল সরাই দিছে, লেফট রাইট চারিদিক থেকে দিছে, বাট উপর থেকেও 50 পিক্সেল দিছে, নিচ থেকেও 50 পিক্সেল দিছে, দিয়ে সেই বক্সটা নিজে একটা 400 পিক্সেল জায়গা করে দিছে। তার মানে এখন আমার বক্সটা আর 300 পিক্সেল নেই। তাহলে আমাকে 300 পিক্সেল করতে গেলে কি করতে হইতো, আমার এই বক্সের হাইটটা দেওয়া লাগতো 200 পিক্সেল, এবং আমার উপর নিচ প্যাডিং 50 পিক্সেল হওয়ার ফলে আমার বক্সটা এখন 300 পিক্সেল হয়েছে। তাহলে আমি যদি ডিজাইন করি, আমার যদি এরকম কোনো স্পেস দিয়ে এরকম একটা ডিজাইন কার্ড ডিজাইন করতে হবে যেটার হাইট এবং উইথ 300 পিক্সেল, তো আমাকে এইভাবে ডিজাইনটা করতে হবে। আমার এটা যদি 300 পিক্সেল দিতে চাইতাম, আমার উইথটাও দিতে হইতো 200 পিক্সেল। এই যে এখন আমরা দেখতে পাবো হাইট এবং উইথ 300 পিক্সেল। বাট আমি যদি এই রকম, আমার হচ্ছে ফিগমা ডিজাইন আছে, এই ডিজাইনে কার্ডটা আছে 278 পিক্সেল, 278 পিক্সেল। তো আমি এসে নগদের উপরে এখানে হাইট দিয়ে দিলাম 278 পিক্সেল, উইথ দিয়ে দিলাম 278 পিক্সেল। এখন কি হয়েছে, এইখানে একটা স্পেস ছিল বা এর ভিতরে একটা টেক্সট থাকার কারণে একটা স্পেস ছিল। আচ্ছা, এরকম কি কিছু আছে? এইখানে নাই, বাট আমি বোঝানোর জন্য বলছি যে এইখানে আমার একটা, এই যে হ্যালো বাংলাদেশ লেখাটা আছে, উপর থেকে 50 পিক্সেল নিচে এবং লেফট থেকে 50 পিক্সেল দূরে আছে। তো আমি এই 50 পিক্সেল দূরত্বটা সৃষ্টি করার জন্য নগদের ওপর প্যাডিং বসিয়ে দিলাম। প্যাডিং বসিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমার 50 পিক্সেল জায়গা এখানে নাই। এখানে কিন্তু আমি আবার ইয়ে দিতে পারবো না, মার্জিন দিতে পারবো না। এটা কিন্তু গায়ে ছিল, প্রথমে আমি এভাবে বোঝাই, এটা কিন্তু এই যে প্রথমে গায়ে গায়ে আছে। এখন আমি ভিতর থেকেই এই
টেক্সটটা 50 পিক্সেল উপরে এবং লেফট থেকে দূরে রাখতে চাচ্ছি। তো আমি যদি এটা মার্জিন 50 পিক্সেল দিই তাহলে কিন্তু বক্সটা সরে আসবে লেফট এবং উপর থেকে। এই যে বক্স সরে আসছে, এই টেক্সটের উপরে কিন্তু কোনো ইফেক্ট পড়েনি। আমার এই টেক্সটের উপরে ইফেক্ট ফেলতে হলে আমাকে এই যে মার্জিন না প্যাডিং 50 পিক্সেল দিতে হবে, কিন্তু আমার বক্সটা হয়ে গেছে 378 পিক্সেল। এই জন্য আমরা বক্সকে 100 পিক্সেল করে কমায় রাখবো, কারণ উপর নিচ থেকে ও বেড়ে যাবে। আমরা জানি প্যাডিং দেওয়ার ফলে উপর নিচ থেকে। এখন যদি চেক করি এখন আছে 278 পিক্সেল। তাহলে আমরা এখন মার্জিন আর প্যাডিং কেন ব্যবহার করব এবং কোথায় ব্যবহার করব, এখন কি আমার কথাটা কি বুঝে গেছে? সবাই যদি একটু বলো তাহলে আমরা মার্জিন প্যাডিংয়ে সময় নষ্ট করব না। সবাই কি বুঝতে পারছি যে মার্জিন এবং প্যাডিং কী কাজ করে, কেন ব্যবহার করব এবং কোথায় ব্যবহার করব? এটা হচ্ছিল একদম রিয়েল এক্সাম্পল। জি, বুঝতে পারছি। সবাই সবাই বলুক। জি ভাই। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, সবাই যদি বুঝতে পারি। এই যে আচ্ছা, এখন আমি চাচ্ছিলাম এই যে স্পেসটা আছে, আমি যদি কোনো কারণে এইখানে মার্জিন প্যাডিং না দিতাম, এটা কিন্তু 100 পিক্সেল আছে, 178 পিক্সেল, এটা 278 পিক্সেল নাই। এখন তাহলে আমার ভিতরের যে টেক্সটটা ছিল আমরা এইটাকে প্যাডিং না করে আমরা এইটাকে মার্জিন করতে পারি। এই যে মার্জিন 50 পিক্সেল, সরি 50 পিক্সেল। এই মার্জিন 50 পিক্সেল করলে এখানে আমার ভিতর থেকে কিন্তু লেফট রাইট এই বক্সের থেকে ছাড়াই দিয়ে চলে আসছে। তাহলে এটা কিন্তু আমার বক্সটা যে মানে 278 সেইটা কিন্তু কাজ করলো না। আর এইটাকে যদি আমি প্যাডিংও করি, এইটাকে যদি আমি প্যাডিংও করি সেটাও কিন্তু এটাই ঘটতেছে যে ও ভিতর থেকে 50 পিক্সেল ছেড়ে দিয়ে ও জায়গাটা ছোট করে ফেলছে, বাট ও কিন্তু বক্সের সাইজটা কোনোভাবে বাড়াচ্ছে না। তাহলে আমাদের বক্সের সাইজটাকে সাইজ করতে গেলে কি করতে হবে? এই র্যাপারে এসে মার্জিন করব না প্যাডিং করব, সেটা এই র্যাপারে এসে আমরা বুঝ করবো। এটা এখানে আছে প্যাডিং দিলে আমাদের এই যে 278 পিক্সেল হয়ে গেছে। তাহলে আমরা মার্জিন আর প্যাডিংয়ের যে ব্যাপারটা ছিল এখানে আমরা র্যাপ করে দিলাম। এই কনসেপ্টটার জন্য আমাদের সবাই মনে থাকে মার্জিন কেন ব্যবহার করব আর হচ্ছে প্যাডিং কেন ব্যবহার করব। ঠিক আছে, আমরা সিনট্যাক্স শিখছি, সিনট্যাক্সের কোনটা কি বলে আমরা সেটাও দেখছি। আচ্ছা, আমাদের কত মিনিট আছে আর ক্লাস? ও এখনো এই দেয়নি। আচ্ছা, আমরা তাহলে আরো দু একটা শিখি। আচ্ছা, এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঠিক আছে, হাউ টুর ভিতরে কি আছে একটু গিয়ে দেখে আসি আমরা। হাউ টু অ্যাড সিএসএস। ও আচ্ছা, এই সিএসএস ফাইলটা কিভাবে অ্যাড করতে হয় এটাও আমরা শিখে ফেলছি। তার মানে অলরেডি আমরা এখান থেকে অনেকগুলো জিনিস শিখেই ফেলছি। আচ্ছা, কমেন্টটা কিভাবে করতে হয় আমি একটু দেখিয়ে দিই। আমরা HTML এ কমেন্ট করে শিখে নিই, তো CSS এও হচ্ছে কমেন্ট করা বলা যায় এক প্রকার। যে কিভাবে কমেন্ট করতে হয় সেটা দেখিনি। আচ্ছা, আমরা এই CSSটা একটু নিয়ে আসি। এখানে চলে গেছে আমাদের CSSটা। এটা কি ছিল? টেক্সট কন্টেইনার। আমরা এর ভিতরে লিখবো এটা কি দিব, ডট দিব, যেহেতু আমাদের ওটা ক্লাস কন্টেইনার ছিল, ক্লাস অ্যাট্রিবিউট ছিল। আচ্ছা, কি দিয়েছিলাম? ব্যাকগ্রাউন্ড কালার রেড, প্যাডিং 50 পিক্সেল। আচ্ছা, এখন আমরা যদি এই রকম পুরো এই ফুল এটাকে কমেন্ট আউট করতে চাই তাহলে আমাদের এখানে 2-3টা নিয়ম আছে। 2-3টা নিয়ম কি? একটা উপরে এই যে স্ল্যাশ দিয়ে স্ল্যাশ স্টার্ট দিয়ে স্টার্ট হবে। সরি, ওটা পুরোটাই চলে গেছে। স্ল্যাশ স্টার্ট দিয়ে স্টার্ট হবে এবং নিচে এটা কিন্তু এরকমভাবে দেওয়ার পরে পুরো নিচে যত সিএসএস থাকবে সব হচ্ছে আমার কমেন্ট আউট হয়ে যাবে। এই জন্য আমরা এটা দিতে ভুলবো না। যেভাবে স্টার্ট হয়েছে ঠিক সেইভাবে মানে এটা ক্লোজ হবে। আবার এটা স্টার্ট দিব, আবার এটা স্ল্যাশ দিব। তাহলে এর নিচে যদি আর কিছু থাকে শুধু ডট টেক্সট, এটা কিন্তু নিচে কমেন্ট আউট হয়নি, নিচেরটা আছে এখনো পর্যন্ত। ফন্ট সাইজ দিয়ে দিলাম 30 পিক্সেল। আচ্ছা, তাহলে এটা কি করলো?
আমার কমেন্ট আউট করলো, কমেন্ট আউটটা কেন দরকার, দরকার আছে মাঝে মাঝে আমরা এইভাবে কমেন্ট করতে পারি, আমরা অনেকভাবে কমেন্ট করতে পারি। আর একটা শর্টকাট কিবোর্ড কমেন্টের টেকনিক আছে। আমরা এই পুরো জিনিসটাকে সিলেক্ট করে ধরে, আমাদের সবার যদি উইন্ডোজ মেশিন থাকে তাহলে সিলেক্ট করার পরে কন্ট্রোল এবং এই যে এখানে স্ল্যাশ যে আইকনটা আছে এই আইকনটা ক্লিক করলে আমাদের অটোমেটিক এই যে এই আইকনে যে কিবোর্ডে যেখানে পাওয়া যাবে এইটা, এবং প্রশ্নবোধক চিহ্নের সাথে একটা আইকন আছে, এই আইকনটা ক্লিক করলে অটোমেটিক এটা কমেন্ট আউট হয়ে যাবে। তো এইটা ছিল মোটামুটি কমেন্টের যে ফিচার। আর এর ভিতরে আমরা আলাদা আলাদা করে একটা একটা প্রপার্টি কমেন্ট আউট করে রাখতে পারবো। এই যে এর ভিতরেও আমরা চাইলে যে প্যাডিংটা আমাদের লাগবে না, তখন আমরা এটাকে কমেন্ট আউট করে রাখতে পারবো, পরে দেখা যাচ্ছে আমাদের কখনো কাজে লাগতে পারে, এজন্য আমরা ডিলিট না করে কোড লিখে ফেললে সেটা এভাবে কমেন্ট আউট করবে। এটা ছিল সিএসএস এর কমেন্টিং সিস্টেম। আচ্ছা, এরপরে কি, এরপরে আছে মার্জ এই কালার। কালারটা আমরা এখানে দেখছি যে এখানে কালার লেখার সময় এই যে আমরা হ্যালো বাংলাদেশ লেখা আছে, এই হ্যালো বাংলাদেশ লেখার কালারটাকে আমরা চেঞ্জ করব। কি করব? আচ্ছা, এই কালারটা আমরা কালার সম্পর্কে আমি একদিন অনেক কিছু হচ্ছে এটা নিয়ে একটা আলাদা হচ্ছে ক্লাস করব, ক্লাস না বলা যায়, আলাদা একটা হচ্ছে ধারণা দিব যখন আমরা প্রজেক্ট বা অন্য কিছু করব, কারণ এই কালারটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা কালার অনেকভাবে লিখতে পারি, বাট প্রথমে একটু বলে নিই, আমরা কালারের ডাইরেক্ট যদি নাম, মানে পৃথিবীতে যদি কোনো কালারের নাম এক্সিস্ট করে তাহলে কালার প্রপার্টি দেওয়ার পরে আমরা এই কালারের নামটা দিতে পারি, এবং এইখানে আমরা কোলন দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ডেপ টুলে অনেকগুলো কালার সাজেস্ট করতেছে, অন্তত শয়ে শয়ে কালার, এলাইস ব্লু থেকে শুরু করে অনেকগুলো। এই সেম জিনিসটা আমাদের এই যে এইখানেও সাজেস্ট করবে, এই যে আমাদের যে এডিটর আছে এই এডিটরেও সাজেস্ট করবে। আচ্ছা, এখন কালারটা আমরা কতভাবে লিখতে পারি? কালারটা আমরা বলেছিলাম ডাইরেক্ট নাম দিতে পারি, আবার যদি নাম না দিই, ধরলাম এটা ব্ল্যাক কালার, এই ব্ল্যাক কালারের আমরা যদি নাম না দিই তাহলে এখানে একটা হেক্সা কোড আছে কালারের, এটা 000, এটা এখন এইভাবে থাকবে না, এটা মুখস্থ হয়ে যাবে আস্তে আস্তে কাজ করতে করতে, কোন কালারের কোড হচ্ছে কত, গ্রে কালারের, হোয়াইট গ্রে কালারের কোন কোডটা কীরকম, যদি সেই কালারের নামটা এক্সিস্ট করে তাহলে সেটা দিতে হবে, আর যদি এক্সিস্ট না করে তাহলে আমাদের কালার কোডটা খুঁজে নিয়ে আসতে হবে। আমরা কিভাবে কালারের কোডটা খুঁজে পাবো আমরা সেটাও দেখাবো, ঠিক আছে? ওর একটা অ্যাপস আছে, অনেক অনেক টুল আছে এগুলো জানার জন্য, সেই টুলগুলো সম্পর্কে আমি পরে হচ্ছে এগুলো দেখাই দিব। আচ্ছা, এরপরে কি আছে, আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমরা ফন্ট সাইজ, এটা কি ফন্ট সাইজ, আমাদের যে ফন্টের যে সাইজ সেটা পিক্সেলে লিখতে পারি, রেমেও লিখতে পারি। এখন এই ফন্ট সাইজ টাইপের দুটো ওয়ার্ডের যে সিএসএস প্রপার্টি আমরা কিন্তু দেখছি এখানে আছে মাঝখানে হাইফেন দেওয়া, আমরা মাঝখানে এই হাইফেন ছাড়া কিন্তু কাজ করবে না, আমাদের কোনো প্রপার্টি আন্দাজে লিখলে হবে না, সেটা সিএসএস প্রপার্টির ভিতরে এক্সিস্ট থাকা লাগবে, এবং লিখতে গেলে মাঝখানে হাইফেন দিতে হবে দুটো ওয়ার্ডের যদি কোনো সিএসএস থাকে, যেরকম ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? এটা ছিল একটা। আর কিছু কিছু জিনিস দেখি, এই যে কালারের ভিতরে অনেকগুলো বলছে, আরজিবি, হেক্সাকোড, এইচএসএল, এই জিনিসগুলো শেখাবো। এর একটা টুলও আছে, অ্যাপ আছে, সেখান থেকে কিভাবে কালার চয়েস করে নিতে হয়, কোন কালারটা কিভাবে জানতে পারবো। আচ্ছা, আচ্ছা এর ভিতরে, আচ্ছা আজকে কি মনে হয় আর হচ্ছে 4 মিনিট আছে ক্লাস শেষ হইতে, তো আপনার কোনো কোশ্চেন আছে যে আজকে যে পর্যন্ত দেখালাম এটা হচ্ছে কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে বা জানতে অসুবিধা হচ্ছে? না ভাইয়া, কোনো কোশ্চেন নাই। সবাই একটু বললে ভালো হয় আর কি, 2-3 মিনিট টাইম আছে তো, সবাই একটু উত্তর করো। হ্যাঁ, আপাতত বুঝতে পারছি স্যার যেগুলো বলছেন clear। আমি আমি কিন্তু ঠিক হচ্ছে মূলত বুঝতে পারছি। সিএসএসটা হচ্ছে ধরে ধরে শিখালাম না, ঠিক আছে? কিভাবে লিখতে হয়, কিভাবে সিলেক্ট করতে হয়, আপাতত কোন তিনটা হলে চলবে সেই তিনটা শেখাইছি। আর যে জিনিসটা এখন বলবো, আমাদের নেক্সট ক্লাস আসার আগে আশা করি এইচটিএমএল এর সাথে এইখানে যে সিলেবাসটা আছে এটা কঠিন কিছু না, মানে খুবই সিম্পল জিনিস, একটা একটা করে মানে শিখতে হবে। এখন সিএসএসে অনেক কিছু কঠিন আছে,
আমি সিএসএস এর নেক্সট একটা ক্লাস নেব, সেই কঠিন জিনিসগুলো শেখাবো নেক্সট ক্লাসে। যেরকম হচ্ছে পজিশন, এই পজিশন আমি জানি তোমরা যতগুলো ভিডিও দেখো, যতই শেখো, এই জিনিসটা সে গুলাই ফেলাবা। ঠিক মার্জিন আর প্যাডিং যেরকম বোঝাচ্ছিলাম, আমি অনেকে দাবি করে ফেলতে পারি মার্জিন আর প্যাডিং পারি, কিন্তু আমি শিওর তোমরা যদি খুব বিগিনার হয়ে থাকো, তোমাদেরকে একটা ডিজাইন দিয়ে যদি বলি এটাতে মার্জিন ব্যবহার করবো নাকি প্যাডিং ব্যবহার করবো, প্রথমে ঘাবড়াই যাবা, এবং এটা প্র্যাকটিস করতে করতে অনেকগুলো প্রজেক্টের পরে তারপরে মাথায় আসে। এই জন্য মার্জিন প্যাডিং সম্পর্কে অতটা কথা বললাম। তারপরে হচ্ছে এই যে মানে পজিশনটা নিয়ে অনেকক্ষণ কথা বলা লাগবে, ওভারফ্লো নিয়ে, তারপরে হচ্ছে এই ফ্লোট ইনলাইন ব্লক, এরকম কিছু কিছু আছে যেগুলো হচ্ছে নিয়ে সুডো ক্লাস, সুডো এলিমেন্ট, এই জিনিসগুলো অবশ্যই জানা থাকা লাগবে, এবং এই জিনিসগুলো হচ্ছে আমার বোঝানো লাগবে। এই জিনিসগুলো না বোঝাইলে তোমরা কোনো এখান থেকে পড়েও বা ভিডিও দেখে হয়তো বুঝতে পারবে না, বাট তোমাদের কাজ থাকবে এগুলো বুঝে আসা, এবং একটা একটা করে সিএসএস প্রপার্টি এখানে পড়ে পড়ে বোঝা। যদি না বোঝা যায় তাহলে সেটা কোশ্চেন করা গ্রুপে মিনিমাম। আমরা হয়তো এরপরে আর একটা ক্লাস নিব সিএসএস এর জন্য, সেই ক্লাসটা থেকে আমরা তারপরে আমরা একটা প্রজেক্টের দিকে যাব। সেই প্রজেক্টগুলোর দিকে গিয়ে আমরা হচ্ছে কীভাবে সিএসএস এইচটিএমএল রে আরও ইমপ্রুভ করা যায় সেটাই দেখাবো। ঠিক আছে, কারণ প্রজেক্ট ওয়াইজ যদি সিএসএস এইচটিএমএল শিখি তাহলে আমরা আরও ভালো বুঝতে পারবো। একটু ওই প্রথমে এইচটিএমএল সিএসএস হয়তো একটু দৌড় করাবো, তারপর আস্তে আস্তে আমরা যখন আমাদের মেইন প্রজেক্টে চলে আসবো তখন খুব বেশি আর সমস্যা হবে না আশা করি। ক্লাস মনে হয় এখনই শেষ হয়ে যাবে 1 মিনিটের মধ্যে। আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আমাদের তো কোনো না কোশ্চেন ভাইয়া, কোনো কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে আশা করি আর মনে হয় 10-20 সেকেন্ডের এই মতো লাগবে। ভিডিওটা গ্রুপে তাহলে একটু হ্যাঁ আপলোড হ্যাঁ করে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি ভিডিওটা গ্রুপে আপলোড করে দিয়ে দিব। ঠিক আছে। ঠিক ঠিক আছে। আছে ভাই। ঠিক আছে, আমি ভিডিওর রেকর্ডটা স্টপ করে দিলাম।